আমাকে ছেড়ে দাও প্লিজ। এই তো সোনা, হয়ে গেছে। আর কিছুক্ষণ, তারপর ছেড়ে দিব। একটু বোঝার চেষ্টা করো, আমি খুব ব্যথা পাচ্ছি। ছেড়ে দাও না প্লিজ। এরকম করতেছো কেন? আর 5 মিনিট সোনা, তারপর আর তোমাকে ব্যথা দেব না। আদর করে দেব, দেখবে যে ব্যথা থাকবে না। কথাটা বলে মাহিন আমাকে তার ইচ্ছে মতন ব্যবহার করতেছে। আমার খুব ব্যথা লাগতেছে। আমি কখনো ভাবিনি যে মাহিন আমার সাথে রুম ডেট করতে চাইবে। কিছু করার নেই, আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর সেই ভালোবাসার প্রমাণ দিতে আজ তার সাথে শারীরিক সম্পর্ক করা লাগলো। বেশ কিছুক্ষণ পর মাহিন আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে মাহিন আমাকে তার কোলে তুলে নিল। মাহিন আমাকে তার কোলে তুলে নিয়ে লিপ কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর মাহিন আমাকে ছেড়ে দিল। তারপর তার বুকের উপর আমার মাথাটা রাখলো। সোনা, তুমি কি এখনো ব্যথা অনুভব করতেছো? হ্যাঁ, ব্যথা তো অনুভব হচ্ছে, মনে হচ্ছে না আমি হাঁটতে পারবো। কি দরকার ছিল রুম ডেট করার? বিয়ের পর তো সবকিছুই করতাম, তাই না? এখন কি দরকার ছিল রুম ডেট করার? তুমি যাতে করে আমাকে কখনো কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে না পারো, তার পরিকল্পনা করে রাখলাম। যদি এই কথাগুলো সমাজের লোক বা বাসার কেউ জানতে পারে, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। আর যদি সমাজের লোক জানে, তাহলে তো আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। যদি তুমি আমাকে ভবিষ্যতে মেনে না নাও। আরে পাগলি, সেরকম কিচ্ছু হবে না। আমার উপর বিশ্বাস রাখো। কেন আমাকে তুমি বিশ্বাস করো না? বিশ্বাস আছে বলেই তো রুম ডেট করলাম, কিন্তু আমার খুব ভয় হচ্ছে যদি তুমি আমাকে ছেড়ে দাও। সেরকম কিচ্ছু হবে না। এখন চলো, এখান থেকে চলে যেতে হবে। তারপর তোমাকে কিছু মেডিসিন কিনে দেব, সেগুলো খাইলে তোমার ব্যথা থাকবে না। আচ্ছা, আমি এত ব্যথা পাচ্ছিলাম কিসের জন্য? পাগলি নাকি? প্রথমবার একটু তো ব্যথা পাবে, পরের বার থেকে দেখবে যে কোনো ব্যথা পাবে না। তখন তো আমাকে ছেড়ে দিতে চাইবে না তুমি। ব্যথা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল নিজের মাঝে। ব্যথা না পাইলে অবশ্য কি বলো? চুপ হয়ে গেলে কেন বলো? এসব কথা বলতে নেই, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এলো বলে। তারপর মাহিন আর আমি দুজনেই ফ্রেশ হয়ে কাপড় পরিধান করে নিলাম। কাপড় পরিধান করে বেরিয়ে পড়লাম। মাহিন বাইক চালাতে লাগলো, আর আমি পিছন থেকে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে আছি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। একটা ফার্মেসির সামনে মাহিন সে তার বাইক দাঁড় করালো। আমি বাইক থেকে নেমে বাইকের পাশেই দাঁড়িয়ে রইলাম। মাহিন ফার্মেসি থেকে কি কি যেন মেডিসিন নিয়ে আসলো। এই নাও, এই মেডিসিনটা রাতে খাওয়ার পর খেয়ে ঘুমিয়ে যাবে। কালকে দেখবে যে তোমার শরীরে কোনো ব্যথা থাকবে না। মাহিনের হাত থেকে মেডিসিন নিয়ে ভ্যানিটি ব্যাগে রেখে দিলাম। তারপর মাহিন আবার বাইকে উঠে বাইক চালাতে লাগলো। আমিও মাহিনের আমিও মাহিনের বাইকের পিছনে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমার বাসার সামনে মাহিন এসে বাইক দাঁড় করালো। আচ্ছা, তাহলে আজকের মতো যাও, কালকে দেখা হচ্ছে, কি বলো? আর কিছুক্ষণ আমার সাথে থাকা যায় না? এখনই চলে যেতে হবে? বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। তারপর খাইতে হবে, তারপর ঘুমাতে হবে। তুমি যাও, এমনিতেই তুমি অনেক ক্লান্ত। গিয়ে খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। আমি আর মাহিনকে কিছু বললাম না, চুপচাপ বাসার ভিতরে চলে আসলাম। বাসায় প্রবেশ করতে আম্মুকে দেখেও না দেখার ভান করে উপরে চলে আসলাম। নিশ্চয়ই আম্মু আমাকে নিয়ে কোনো কিছু ভাবতেছে। হঠাৎ তার মেয়ের কি হয়ে গেল যে তার সাথে কথা না বলে উপরে চলে গেল? মামা, আজকে তো আমি কাজ সেরে ফেলেছি। এখন আমার খাওয়াটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। কি বলিস এত তাড়াতাড়ি? তোর না অল্প কয়েকদিন হলো প্রেম হবার, তাতেই তুই? ফোনে বেশিক্ষণ বকবক করতে পারবো না। আমি চায়ের দোকানে বসে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমার টাকাটা নিয়ে আমি বাজে জিতে গেছি। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি শীঘ্রই তোর ওইখানে পৌঁছে যাচ্ছি। প্রমাণ এনেছিস তো নাকি? এই মাহিন কখনো প্রমাণ ছাড়া কাজ করে না, বুঝছিস? এসে প্রমাণ দেখে তারপর আমাকে টাকা দিবি। আচ্ছা তাহলে তুই অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যে তোর ওখানে পৌঁছে যাচ্ছি। তারপর চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর মজা নিচ্ছে। কি বোকা মেয়ে, এত সহজে সব দিয়ে দিবে কখনো ভাবতে পারিনি। অনেক সুন্দর একটা টেস্ট ছিল, মন চাচ্ছে আজকে রাতে আবার যাই। কিন্তু এটা ভালো দেখাবে না। চাটা শেষ করে চায়ের টাকাটা দিয়ে চায়ের দোকান থেকে বের হব, সেই মুহূর্তেই শাহিন এসে উপস্থিত। তুই কিভাবে করতে পারলি বলতো এত তাড়াতাড়ি? কিভাবে পসিবল, এটুকু আমাকে বল। তোকে বলতে যাব কিসের জন্য? আমি বাজি ধরেছি, বাজি জিতেছি, তুই আমাকে টাকা দিবি, ঝামেলা শেষ। মেয়েটা কি ভার্জিন ছিল নাকি নন ভার্জিন? মামা, একদম ইনটেক ছিল। হচ্ছিস যেটা মজা পাইছি বলে বোঝাতে পারবো না। আচ্ছা সব কথা বাদ দে, এখন আমার টাকা দে। তুই ভাই কি যে বুঝি না, এত তাড়াতাড়ি মেয়েকে পটিয়ে এত তাড়াতাড়ি আমি যে আমি যে কেন পারি না। তুই একটা পাক্কা পেলে বয়। এত বকবক শোনার সময় নাই,
এখন তুমি আমাকে টাকা দাও, বাসায় যেতে হবে। ক্লান্ত লাগতেছে, গিয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা তাহলে কালকে কলেজে দেখা হচ্ছে, আবার নতুন করে বাজির হবে। এই নে টাকা, আর আমাকে এখান থেকে কিছু খাওয়ার জন্য দে। এই নে, এই টাকাটা তোর জন্য। আর শোন, এসব কথা ভুল অক্ষরেও আমাজন অফাস না হয়ে যায়, তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব কথা কি কখনো ফাঁস করার মতো নাকি? আচ্ছা, তুমি তাহলে যাও, কালকে দেখা হচ্ছে। আর শোনো, যেটা বললাম কথাটা মাথায় রাখিস, বুঝছিস? তারপর শাহিনকে বিদায় দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। এটা আমাদের নিত্যদিনের কাজ বলা যায়, কারণ মাঝে মাঝে এরকম করি আমরা। এটা নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই। কি রে নিশাত, আমার সাথে কথা না বলেই রুমে চলে আসলি, শরীর খারাপ নাকি? সেরকম কিছু না আম্মু, এমনিতেই। এখন ক্লান্ত লাগতেছে তো, তাই শুয়ে আছি। কিছু বলবে? আমি তোকে কি প্রশ্ন করলাম আর তুই আমাকে কি উত্তর দিলি? হয়েছে, এখন নিচে আয়, রাতের খাবার খাবি। আচ্ছা, তুমি নিচে যাও, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। তারপর আম্মু নিচে চলে গেল। আমিও বিছানা থেকে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাবার খেতে কেন জানি আজ ইচ্ছে করতেছে না। খাবার টেবিলে বসার পর থেকে কোনো রকমে আম্মুকে দেখিয়ে দেখিয়ে অল্প কিছু খেয়ে রুমে চলে আসলাম। যদি সেটুকু না খেতাম তাহলে আম্মু আবার সন্দেহ করত। তারপর মাহিনে দেওয়া মেডিসিনগুলো খেয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত লাগতেছে, তাই শুয়ে পড়তে ঘুম চলে এসেছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। পরদিন সকালে ঘুম ভাঙল। ফোন হাতে নিয়েই দেখলাম সকাল 10টা বাজে। মাহিন আমাকে একবারও ফোন করলো না। প্রায়ত সে আমাকে 8টা কি 7টার মধ্যে ফোন করে, কিন্তু আজকে ফোন করলো না। বেশি কিছু চিন্তা না করে আমি ফোন দিলাম, কিন্তু তার ফোন তো বন্ধ দেখাচ্ছে। ব্যাপার কি, ফোন বন্ধ কেন? খুব টেনশন হতে লাগলো। তার মানে সে কি আমাকে... না, এটা কখনো হতে পারে না। আবার ফোন দিতে লাগলাম, এখনো ফোন বন্ধ দেখাচ্ছে। ব্যাপার কি, এতক্ষণ হচ্ছে ফোন বন্ধ। রুম থেকে বেরিয়ে বাইরে দেখলাম আম্মু কোথাও নেই। তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো মাহিনের বাসা, কারণ এত বেলা হয়ে যাচ্ছে, তার ফোন বন্ধ। কিরে এখনো ঘুমিয়ে আছিস যে? চল বাইরে যাব। ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। রাতে এমনি ঘুমাতে পারিনি। কেন, কাল রাতে আবার অন্য মেয়ের কাছে গিয়েছিলি নাকি যে রাতে ঘুমায়নি? চুপ থাকতো, এমনিতেই মাথা ব্যথা করতেছে। তুই যা, পরে আসবো। কালকের কথা কি মনে নাই নাকি তোর? এখন কলেজ যাবি নাকি? আচ্ছা, অপেক্ষা করো, আমি এখনই যাচ্ছি, রেডি হয়ে আসতেছি। কলেজ না গেলে তো আবার সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি কর, বুঝেছিস? কলেজ যেতে হবে, কারণ আজকে তো মিশন আছে আর একটা। মামা, সেই মজা হবে। মালটা অনেক জোস আছে, খেয়ে মজা আসবে। তারপর শাহিন আর আমি বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় দুজন একসাথে হাঁটতেছি আর গল্প করতেছি। আজকে কলেজে গিয়ে কি কি করব। হঠাৎ করে কোথা থেকে যেন নিশাদ এসে আমাদের দুজনের সামনে দাঁড়িয়ে পড়ল। আমি তো অবাক, নিশাদ এখানে কি করতেছে? সকালে ঘুম থেকে উঠে তোমাকে কতবার ফোন দিয়েছি, তোমার ফোন বন্ধ দেখাচ্ছে। আমি টেনশনে মরে যাচ্ছি, আর এদিকে তুমি হেসে খেলে বেড়াচ্ছ। একবার আমাকে ফোন দেওয়ার কথা মনে ছিল না তোমার? দেখো, এভাবে রাগ দেখাচ্ছ কেন? আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, শাহিন আমাকে ঘুম থেকে তুলছে, আর ফোনটা অফ, এখনো অন করি নাই, পকেটে নিয়ে চলে আসছি। আর কোনো বাহানা শুনতে চাচ্ছি না। শাহিন ভাইয়া, আপনি একটু প্লিজ কষ্ট করে একা কলেজে যান, আমরা একটু পরে আসতেছি। মাহিনের সাথে আমার কিছু কথা আছে। শাহিন কোনো কথা না বলে চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আমিও শাহিনকে কোনো কিছু বললাম না। শাহিন চলে গেল। নিশাত আমার হাত ধরে অন্যদিকে নিয়ে যাইতে লাগলো। এখন আমরা কোথায় যাচ্ছি? কলেজে যাওয়া উচিত না? কলেজের জন্য বের হয়েছি, কলেজ না গিয়ে কোথায় যাব এখন? আগে তো তুমি আমাকে অনেকবার বলেছিলে যে কলেজ যেতে হবে না, একদিন কলেজ না গেলে কিচ্ছু হবে না। আর সেই তুমি আজকে আমাকে এই কথা বলতেছো? হারে পাগলি, তুমিও তো বের হয়েছো বাসা থেকে কলেজ যাওয়ার জন্য, তাই না? তাহলে কলেজ যাই, কলেজে গিয়ে আড্ডা দেবো, কি বলো? আমি টেনশন মরে যাচ্ছি, এখনো কোনো কিছু খাইনি সকাল থেকে। সকালে উঠে যে পরিষ্কার হবো সেই পরিষ্কার পর্যন্ত হয়নি তোমার টেনশনে। প্রতিদিন তুমি আমাকে সকাল 8টা থেকে 9টার মধ্যে ফোন দাও, আজকে একবারও ফোন দাওনি। তারপর আমি কতবার ফোন দিয়েছি, তোমার ফোন অফ দেখাচ্ছে। ভেবে দেখেছো আমার কি অবস্থা হয়েছিল? আচ্ছা বাবা, সরি, হয়েছে, এত মন খারাপ করতে হবে না। এই যে কান ধরছি, আর কখনো এরকম ভুল হবে না, এবারের মতো মাফ করে দাও। চলো
এখন কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু নাস্তা করে নিব। ক্ষুধায় পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তোমার টেনশনে ক্ষুধার কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো, তাহলে এখন রেস্টুরেন্টে যাব, তারপর নাস্তা করব। সেখান থেকে সোজা কলেজে যাব, নাকি আজকে কলেজে যাব না? না, আজকে আর কলেজ যাব না। তুমি আর আমি আড্ডা দিব কলেজ টাইমটা। কলেজ টাইমটা শেষ হলে দুজনে দুজনের বাসায় চলে যাব। আজকে আমার এই অনুরোধটা রাখো তুমি। আরে পাগলি, অনুরোধ করতেছো কিসের জন্য? জোর দেখে বলবা যে আজকে কোথাও যাওয়া হবে না তোমার, তুমি আমার সাথে থাকবা। এখন চলো, রেস্টুরেন্টে গিয়ে আগে কিছু খেয়ে নিই, তারপর গল্প করা যাবে। এখন ক্ষুধা লাগছে, কোনো কিছু ভালো লাগতেছে না, চলো। তারপর নিশাত আর আমি একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম। তারপর নিশাত অর্ডার করলো, আমি খাচ্ছি আর ভাবতেছি আজকে একটা প্ল্যানিং ছিল, মিস করে ফেললাম। কালকে একটা নতুন মালকে পটিয়েছিলাম প্রায়, আজকে তার সাথে কথা হইতো, কিন্তু নিশাতের জন্য প্ল্যানটা সাকসেসফুল হলো না, যার জন্য ফোনটা অফ করে রেখেছিলাম। সেই বিপদ এখন আমার ঘাড়ে, কিছু তো বলতেও পারি না। আজকে যদি কিছু বলি তাহলে কি করে বসবে? একটা দিন ধৈর্য ধরতে হবে আমাকে। এত মনোযোগ দিয়ে কি ভাবতেছো যে আমার দিকে তাকাচ্ছই না? তোমার কি কোনো বিষয়ে মন খারাপ? আরে না তো, আমার আবার মন খারাপ হবে কিসের জন্য? এমনিতে একটু আগে ঘুম থেকে উঠেছি তো, তাই ঘুমটা এখনো ভালোভাবে চলে যায়নি। ও আচ্ছা, তাহলে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, দেখবে যে আর ঘুম ভাব থাকবে না। আরে লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া হলে। চলো এখন বের হব, এখানে থাকতে ভালো লাগতেছে না, একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসবো। এই তো আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে, চলো। আমার আর এখানে থাকতে ইচ্ছা করতেছে না। তারপর মাহিনার আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে শহর থেকে একটু বাইরে চলে গেলাম, গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে পড়লাম। এখানে তেমন মানুষজন নেই বললেই চলে। মাহিন বসে পড়লো, আমি মাহিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। এখন অনেকটা তৃপ্তি কাজ করতেছে নিজের মাঝে, ভালোবাসা মানুষটার সাথে আছি। কবে যে দুজন এক হয়ে যাব। চলো না, খুব শীঘ্রই বিয়ে করে ফেলি। তোমাকে ছাড়া আর থাকতে ইচ্ছা করতেছে না জানো, গতকালকের পর থেকে। তোমাকে করব আমি বিয়ে? ভাবতে পারলে কি করে? পারলে আরো 2-1 দিন তোমাকে ব্যবহার করব, তারপর ছেড়ে দেব। কিন্তু তোমাকে কে বিয়ে করতে চাবে? কি হলো, এত মনোযোগ দিয়ে কি এমন ভাবতেছো যে আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? কথা বলো, চুপ করে আছো কিসের জন্য? আরে তেমন কিছু না, এমনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি আর তোমার সাথে তা মিলিয়ে নিচ্ছি। তোমার সাথে অনেক মিল আছে তোমার সৌন্দর্য আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে। অনেক হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। আচ্ছা বলো তো, আমরা বিয়ের পর কয়টা বেবি নিব? তোমাকে তো আমি বিয়ে করবই না, তুমি পড়ে আছো বেবি নিয়ে। সর্বোচ্চ তোমাকে আর কিছুদিন সময় দেব, তারপর আমার কোনো খোঁজ খবর পাবে না তুমি। ভালো লাগে না তোমাকে। তোমার মাঝে আর কি আছে? যেটা ছিল সেটা তো নিয়ে নিয়েছি। কালকের পর থেকে দেখতেছি তুমি আমার সাথে অনেক কম কথা বলতেছো। কেন, কি হয়েছে? আমি কি তোমাকে সুখ দিতে পারিনি, নাকি অন্য কিছু? জানো, তোমাকে আবার খুব কাছে পেতে ইচ্ছে করে। কালকের পর থেকে কিছু ভালো লাগে না, জানো, সব সময় তোমাকে কাছে পেতে ইচ্ছা করে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাড়াতাড়ি বিয়ে করে ঘরে নাও, তারপর সারাদিন দুজনে মিলে রোমান্স করব। দেখবো কত রোমান্স করার শখ তোমার। চলো না, আজকে বিকেলে আবার দুজনে এক হয়ে যাই, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আমার খুব ইচ্ছা করতেছে তোমার সাথে আর একবার মিলিত হবার। কালকে এমনিতেই অনেক ব্যথা পেয়েছি, ওষুধটা খাওয়ার পর ব্যথা শেষ হয়েছে। আজকেও যাই, আজকেও ব্যথা দাও, আমি পারবো না। তুমি আমাকে ব্যথা দাও, আমি যাব না। কালকে প্রথম দিন ছিল, তাই একটু ব্যথা পেয়েছো, আজকে একটু ব্যথা পাবে না। দেখবে যে কালকের থেকে আজকে অনেক বেশি মজা দেব তোমাকে। আমারও তো ইচ্ছা করতেছে তোমার সাথে সব সময় মিলিত হয়ে থাকি, কিন্তু এটা পসিবল না। নিজেদেরকে সংযমে রাখতে হবে, বিয়ে করি তারপর। আমরা তো পড়াশোনা শেষ করে বিয়ে করব, তাই না? তাহলে তো সমস্যা কিসের? কেন আমার তাহলে আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকবো দুজনে? আমরা উপভোগ করি আমাদের ভালোবাসাটা। আমার কেন জানি মনে হচ্ছে তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে যাবা, তার জন্য এত রিকোয়েস্ট করতেছো বারবার। আচ্ছা বুঝছি, তুমি সবসময় আমাকে সন্দেহ করো আর সবসময় আমাকে অবিশ্বাস করো, তার জন্য আজকে তোমার এই অবস্থা। আমার প্রতি তোমার ভালোবাসা বলতে কিচ্ছুই নেই। আরে পাগল, সেটা আবার কখন বললাম? তুমি সবসময় উল্টো কথা বলো কিসের জন্য? আমি একবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, শুধু সন্দেহ করি? এমনি বললাম আর কি। তাহলে কি তুমি রাজি আজ বিকেলে যাবে আমার সেই জায়গায়? আমি রাজি, কিন্তু যদি তুমি আমাকে আবার ব্যথা দাও, আমি করব না। চলে আসবো বলে দিলাম।
এই যে কান ধরে বলতেছি, তোমাকে একটু ব্যথা দেব না আজকে, তোমাকে অনেক মজা দেব। কথাটা বলে মাহিন হঠাৎ করে তার ঠোঁট দুটো আমার ঠোঁটে বসিয়ে দিল আর তার হাত আমার পেটের উপর রাখলো আর অন্য হাত দিয়ে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে মাহিন। আমিও মাহিনের ডাকে সাড়া দিয়ে রেসপন্স করতে লাগলাম। দুজনে আস্তে আস্তে কিস করতে লাগলাম আর নিজেদের অনুভূতিটা উপভোগ করতে লাগলাম। এটা অন্যরকম একটা অনুভূতি, যেটা ভাষায় কখনই প্রকাশ করা যায় না। শুধু যখন লিপ কিস করা হয় তখনই তার অনুভূতিটা বুঝতে পারা যায়। বেশ কিছুক্ষণ পর মাহিনের ঠোঁট দুটো আমার ঠোঁট থেকে সরিয়ে নিল আর আমাকে তার বুকে জড়িয়ে ধরলো। আমাকে তার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও মাহিনকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি দোলা দিয়ে যাচ্ছে। মন চাচ্ছে আর কখনো যদি মাহিনকে ছেড়ে না দিই, এইভাবেই জড়িয়ে ধরে থাকি। আচ্ছা পাগলি, এখন তাহলে বাসায় যাই, ফ্রেশ হয়ে তারপর তোমাকে বিকেলে যেখানে ফোন করে আসতে বলবো সেখানে আসবে। সেখান থেকে আমরা ওই জায়গায় চলে যাব। আচ্ছা চলো তাহলে এখন বাসা যাই, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর না হয় যাব। তারপর নিশাত আর আমি দুজনেই সেখান থেকে চলে আসলাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি শাহিন ফোন দিয়েছে। কোথায় তুই? কলেজ আসবি না? মেয়েটা তো তোর জন্য অপেক্ষা করতেছে। আমি সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কিসের জন্য? আর বলিস না, তুই তো দেখে গেলি, তারপরও জিজ্ঞেস করতে হয়। ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম যাতে করে সে বুঝতে না পারে। তার মানে তুই কি আজকে কলেজ আসবি না? তাকে কি আমি বাসায় চলে যেতে বলবো নাকি তোর জন্য অপেক্ষা করতে বলবো? আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে রে বাসায়। আজকে মনে হয় তার সাথে দেখা হবে না, তাকে কালকে আসতে বল, কালকে তার সাথে আড্ডা হবে। আচ্ছা তাহলে সেটাই করতেছি আমি। তাহলে বাসায় চলে যাই। এখানে আমি একা কি করব? তুই নেই, আমি এখানে একা থেকে কি করি? আচ্ছা তুই তাহলে বাসায় চলে আয়, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমার কাজটা করতে হবে। তোর সাথে সন্ধ্যায় দেখা হবে। শাহিনের সাথে কথা বলা শেষ করে বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম আজকে আবার সেই রকমের একটা মজা নেব তার থেকে। ভাবতেই গা শিহরিত হয়ে যাচ্ছে। বিকেলের দিকে ফ্রেশ হয়ে নিশাতকে ফোন দিলাম আমি। নিশাতকে দিতেই নিশাত ফোনটা রিসিভ করলো। এই তো আমিও মাত্র বাসা থেকে বের হলাম, তুমি কোথায় আর আমাকে কোথায় যেতে হবে বলো? আমরা তখন যেখানে বসে আড্ডা দিয়েছিলাম সেখানে চলে আসো, আমি সেখান থেকে তোমাকে গাড়িতে তুলে নিব। আমি সেখানে যাচ্ছি, এখন তুমি আসো। আচ্ছা আমি এই তো রিক্সায় উঠলাম, এখন তুমি আসো, আমি যাচ্ছি। নিশাতের সাথে কথা বলে মনটা একদম ফুরফুরা হয়ে গেল। আহা, আজকে আবার তাকে গভীরভাবে স্পর্শ করতে পারবো, ভাবতেই মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আমিও সেই জায়গায় যেতে লাগলাম। আজকে মনে অনেক আনন্দ, কারণ আজকে আবার নতুন করে তার স্বাদ গ্রহণ করব আমি। আমি সেখানে উপস্থিত হয়ে দেখি নিশাত মাত্র রিক্সা থেকে নামলো। আমি রিক্সাওয়ালা মামার ভাড়াটা মিটিয়ে দিলাম। নিশাত আমাকে মানা করলো দিতে, তাও আমি দিয়ে দিলাম। তারপর নিশাতকে আমার বাইকে তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আগে থেকে জায়গাটা ঠিক করে রেখেছি, এখন আমরা সেখানে যাচ্ছি। আমি মাত্র রিক্সা থেকে নামলাম আর সঙ্গে সঙ্গে মাহিন এসে আমার সামনে উপস্থিত। আর রিক্সাওয়ালার ভাড়াটা মাহিনী দিয়ে দিল। আমি মানা করা সত্ত্বেও দিয়ে দিল, কি আর করার। তারপর মাহিন আমাকে বললো বাইকে উঠতে। আমিও মাহিনের বাইকের পিছনে উঠে বসলাম। মাহিন বাইক চালাতে লাগলো আর আমি মাহিনকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছি। মাহিন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। হঠাৎ করে মাহিন একটা পুরাতন বাসার সামনে বাইকটা দাঁড় করালো, আমাকে নামতে বলল। আমি নেমে এক সাইডে দাঁড়িয়ে রইলাম। মাহিন গাড়িটা এক সাইডে লুকিয়ে রাখলো। বুঝলাম না গাড়িটা লুকিয়ে রাখার কারণ কি। গাড়িটা এইভাবে ঝোপঝাড়ের মাঝে রাখলে যে নষ্ট হয়ে যাবে তো। বাইক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এখন চলো, এখানে কেউ এভাবে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, ভিতরে চলো। তারপর মাহিনের সাথে ভিতরে গেলাম। মাহিন আমার কোমরপুর দিয়ে তার বাঁ হাতটা আমার পেটে রেখেছে আর আমি হেঁটে যাচ্ছি। একটা রুমের দিকে নিয়ে গেল আমাকে। রুমের দরজা খুলতে আমি হতবাক। ভেতরে দেখি তো মনে হচ্ছে এখানে মানুষ বসবাস করে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে একটা পুরাতন বাড়ি। কি হলো, এদিক ওদিক তাকাচ্ছ কেন? কোনো সমস্যা হচ্ছে তোমার? টেনশন করিও না, এখানে কেউ আসবে না। কথাটা বলে মাহিন ধীরে ধীরে এসে আমার হাত দুটো তার হাতে নিয়ে নিল। আমার কেন যেন এখনকার পরিস্থিতিটা লজ্জাজনক মনে হচ্ছে। তারপর মাহিন আমাকে ধীরে ধীরে তার কাছে টেনে নিচ্ছে। আমি চুপচাপ শুধু তার ডাকে সাড়া দিয়ে যাচ্ছি। আমি লজ্জায় মাহিনকে কোনো কিছু বলতে পারতেছি না। হঠাৎ করে মাহিন আমাকে তার কোলে তুলে নিল। আমি অবাক দৃষ্টিতে মাহিনকে চোখ দিয়ে ইশারা করলাম, কোলে তুলে নিলে কিসের জন্য? মাহিন আমার প্রতি উত্তরে শুধু একটা মুচকি হাসি দিল।
আমি তার হাসির মানিটা বুঝতে পারলাম না, কিন্তু হঠাৎ মাহিনীর ঠোঁট দুটো আমার ঠোঁট দুটোকে আয়ত্ত করে নিল। ঘটনাটা খুব দ্রুত ঘটে গেল, তাই আমার শরীরের ভিতর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। মনে হচ্ছে 440 ভোল্টেজ কারেন্ট বয়ে গেল আমার শরীরের ভিতর দিয়ে। মাহিনকে রেসপন্স করতে লাগলাম। মাহিন আমাকে লিপ কিস করতেছে, আমি শুধুমাত্র মাহিনের তালে তাল মিলিয়ে চলতেছি, এক্সট্রা কোনো কিছুই করতেছি না। কি শোনা, আজকে কি মজা পাচ্ছ না, নাকি আজকেও তোমার কোনো খারাপ লাগা কাজ করতেছে? মাহিন হঠাৎ করে এরকম প্রশ্ন করবে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কোনো কিছু না বলে লজ্জা পেয়ে চোখ দুটো বন্ধ করে নিলাম। এখন আমরা দুজনেই অন্য জগতে। কারণ যখন এরকম একটা পরিস্থিতির শিকার হয়, তখন কেউ সমাজের কথা মনে রাখে না, সব কিছু ভুলে গিয়ে শুধু ক্ষণিকের সুখের জন্য নিমজ্জিত হয়ে থাকে। তারপর মাহিন আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। আমি চুপচাপ শুয়ে আছি, কোনো কথা বলতেছি না। যা করার মাহিন করতেছে, আর আমি শুধু আনন্দটা একটু উপভোগ করতেছি। মাহিন হঠাৎ করে আমার গলা থেকে ঠোঁট দুটো তুলে নাভিতে চুম্বন করতে লাগলো। এটা কেমন যেন একটা অন্যরকম ফিলিংস এনে দেয় মনের ভেতরে, যেটা আমি কখনো বলে প্রকাশ করতে পারবো না। তারপর আস্তে আস্তে দুজনেই ভালোবাসার গভীরে চলে আসলাম। আজকে অবশ্য ব্যথা পাইনি, কিন্তু শেষের দিকে অনেকটাই বিরক্ত লেগেছিল আমার, সেটা কেন নিজেও জানি না। একসময় দেখলাম মাহিন আমাকে ছেড়ে দিয়ে এক সাইডে শুয়ে পড়লো। আমি মাহিনকে কোনো কিছু না বলে শুয়ে আছি চোখ বন্ধ করে। আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, দেখলাম যে নিশাত কোনো প্রকার বাধা দিচ্ছে না আমাকে। তার মানে নিশাত আজকে নিশ্চয়ই মজা পেয়েছে, আর মজা পাবেই না কেন? এই মাহিন যে কি চিজ সেটা তো নিশাত আজকেই বুঝতে পারবে। নিশাতকে বিছানায় শুইয়ে দিয়ে নিশাতের উপর আমিও শুয়ে পড়লাম, আর তার গলায় আমার ঠোঁট দুটো বসিয়ে দিলাম। দেখলাম নিশাত তার হাত দিয়ে আমার পিঠের উপর খামচি মেরে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে বিছানায় খামচি মেরে ধরে রেখেছে। আমিও নিশাতকে পুরো দমে মজা দিতে লাগলাম, নিশাতও আমাকে মজা দিতে লাগলো। দুজনেই আস্তে আস্তে গভীর ভালোবাসায় নিপতিত হতে লাগলাম। দেখছো শোনা, আজকে তুমি কোনো প্রকার ব্যথা পাওনি? কথা দিয়েছিলাম না তোমাকে কোনো প্রকার ব্যথা দেব না আজকে। আমি মাহিনের কোনো প্রত্যুত্তর দিতে পারলাম না, কারণ আমার লজ্জা করতেছে মাহিনের সাথে কথা বলতে, তাই চুপ করে রইলাম। কি হলো, কথা বলতেছো না যে আমার সাথে? মন খারাপ নাকি আমার উপর? মন খারাপ নাকি আমার উপর, নাকি রাগ হচ্ছে আমার উপর? সেই রকম কিছু না, এখন আমাকে এখান থেকে নিয়ে চলো, আর এখানে আমি এক মুহূর্তও থাকতে চাচ্ছি না। এই অবস্থা, তুই বাইরে যাইতে যাচ্ছ? এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, চলো ফ্রেশ হয়ে তারপরে যাবো এখান থেকে। আমি বিছানা থেকে উঠলাম, উঠে মাহিনকে রেখে একাই বাথরুমে চলে গেলাম। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কাপড়গুলো পরিধান করলাম। বের হয়ে দেখি মাহিন এখনো শুয়ে আছে বিছানায়। এখনো বিছানায় শুয়ে আছো যে? বাসায় যাবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি করো। যাচ্ছি তো, তোমাকে তো বাসায় নামিয়ে দিয়ে আসবো। এত টেনশন করতেছো কিসের জন্য? একটু পরে গেলে হয় না? আর একটু সময় একসাথে থাকি আমাদের জন্য। কালকে কলেজে একসাথে অনেকক্ষণ গল্প করা যাবে, বুঝছো? এখন বাসায় যেতে হবে। আম্মুকে এমনিতে মিথ্যা কথা বলে এখানে এসেছি, শুধু আমাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্য। তুমি কি আমার উপর সন্দেহ করার চেষ্টা করতেছো না তো? আরে পাগল, সেটা আবার কখন বলতে গেলাম আমি? এখন বাসায় যেতে হবে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তারপর নিশাদকে আর কোনো টেনশন দিলাম না, সোজা বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেলাম। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কাপড় পরিধান করে নিলাম আমি। তারপর নিশাদকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। এসে বাইকটা বের করে নিশাদকে বাইকে তুলে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমি বাসে বলে এসেছিলাম যে আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবো। এখন সন্ধ্যা হতে যাচ্ছে, তাড়াতাড়ি চালাও প্লিজ। এত টেনশন করতে হবে না, দেখবে যে সন্ধ্যার আজানের পূর্বেই আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। মাহিন, তোমাকে একটা কথা বলি, বিয়ের আগে এসব করা ঠিক হবে না। তুমি তো আবদার করেছিলে, আমি কিন্তু তোমার আবদার পূরণ করে দিয়েছি। আচ্ছা শোনা, টেনশন করিও না, আর আমি কখনো এসব আবদার করব না তোমার থেকে, একদম বিয়ের পর। দেখো, আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি, তাই তোমার সঙ্গে বেড শেয়ার করলাম। তুমি কখন আমাকে দুঃখ দিয়ে ছেড়ে চলে যেও না, আমি তাহলে বাঁচতে পারবো না। তুই পাগল হয়েছে নাকি? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সমাজের কলঙ্কে জেনেও আমি তোমার সাথে এসব কাজ করেছি,
এখন যদি তুমি আমাকে ভবিষ্যতে মেনে না নাও তাহলে আমার কি হবে? হয়েছে অনেক টেনশন করা, আর টেনশন করতে হবে না এখন। এই তো আমরা চলে এসেছি তোমার বাসার সামনে। এখানেই দাঁড়াও, কারণ বাসার সামনে এখন সবাই বসে আছে। তোমার সাথে যদি এখন বাসার সামনে যাই তাহলে সমস্যা হয়ে যাবে। তুমি এখান থেকে বাসায় চলে যাও, ভালোভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাতে আমাকে ফোন দিও। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি এখান থেকে ঘুরে যাচ্ছি, রাত্রে তোমার সাথে ফোনে কথা হবে, ঠিক আছে? কথাটা বলে মাহিন বাইক নিয়ে চলে গেল। আমি সেখান থেকে মাহিনকে দেখতে লাগলাম। যত দূর দেখা যায় ততক্ষণ দাঁড়িয়েছিলাম। যখন মাহিন চোখের আড়াল হয়ে গেল তখন আমি বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসার সামনে এসে দেখি আম্মু বসে আছে। আম্মুর সাথে কোনো কথা না বলে চুপচাপ বাসায় প্রবেশ করতে নিলে আম্মু প্রশ্ন করে বসলো, তুই কি বলে গিয়েছিলি সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন বাসায় আসার সময় হলো? আম্মু সন্ধ্যার মধ্যেই তো ফিরে এসেছি, তাই না? একটু বাইরে গেছি, যে কোনো কাজে তো একটু লেট হয়, তাই না? তোকে এরকম ক্লান্ত লাগতেছে কিসের জন্য শুনি? তুই কি কোনো কাজ করতে গিয়েছিলি? আরে আম্মু তুমি যে কি বলো বুঝি না। আমি আবার কিসের জন্য কাজ করতে যাব? আমার বাপের এত টাকা থাকতে। সবসময় ফ্যাজলামো ভালো লাগে না, বলে দিচ্ছি। এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। কেন আম্মু এত তাড়াহুড়া দেখাচ্ছ? বিষয়টা বুঝলাম না। বাসার ভিতরে কোনো কিছু হচ্ছে না তো আবার? তেমন কিছু না রে, আমার বান্ধবী আছে না, তার একটা ছেলে আছে বুঝছিস। ছেলেটা অনেক ভালো, ভালো বেতন পায়। তাতে আমি কি করব? তোমার বান্ধবীর ছেলে ভালো বেতন পায়, তাতে আমার কি? তাই আমার বান্ধবী তোকে তার ছেলের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে ইচ্ছা পোষণ করেছে, আর তারা এখন আমাদের বাসার ভিতরে তোর জন্য অপেক্ষা করতেছে। আম্মুর বলে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা আমি কি শুনতেছি আম্মুর মুখ থেকে? এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আম্মু আমার বিনা অনুমতিতে এরকম একটা কাণ্ড করে ফেলবে। আম্মু তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি বলতেছো? পাগল হয়েছো? পাবনা নিয়ে যেতে হবে তোমাকে। আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, এখন তুই তাড়াতাড়ি চল ফ্রেশ হয়ে। বেশি বক বক শুনতে ইচ্ছে করতেছে না, ভেতরে মেহমান আছে। আম্মু তুমি আমার বিনা অনুমতিতে এইসব কাজ করবা? আমি কল্পনাও করতে পারিনি, কখনো না। কথাটা বলে একটা দৌড় দিয়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে মাহিনকে ফোন দিলাম। মাহিনের ফোনে রিং হচ্ছে কিন্তু ফোনটা তুলতেছে না। এদিকে আমার আত্মা যেন ফেটে যাচ্ছে। আজকে আমার সাথে এরকমটা হবে জানলে আমি কখনো মাহিনের কাছ থেকে এই বাসায় ফিরে আসতাম না। আজকে আমার চোখ যেন বাদ মানছে না, অঝোর ধারে বৃষ্টি নামছে আমার চোখ দিয়ে। একের পর এক মাহিনকে ফোন দিয়ে যাচ্ছি, মাহিনের ফোনে রিং হচ্ছে, ফোন তুলতেছে না। মাহিন হয়তো এখন রাস্তায় আছে, এখন আমি কি করব? কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এখন আমার ঠিক কি করা উচিত? হঠাৎ করে দরজায় কে যেন নক করলো। চোখের পানি মুছে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দিয়ে দেখি আব্বু। আমি আব্বুকে দেখে আরো অবাক। আব্বু তো বাসায় ছিল না। কিরে মামনি, তোর চোখে পানি যে, কান্না করতেছিস নাকি তুই আবার? না আব্বু, কান্না করতেছি না। কই, এমনিতে চোখে মুখে পানি দিয়ে আসলাম তো, তাই এরকম দেখাচ্ছে। তুমি কখন আসলে বাসায়? একটু আগে আসলাম, এসে আমার মামনির সাথে দেখা করতে আসলাম। আমার মামনিটা কত বড় হয়ে গেছে যে তার এখন বিয়ে দিতে হবে আমার। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে। মাহিন প্লিজ একবার আমার ফোনটা তোলো। আমি তোমাকে ছাড়িয়ে দিতে কাউকে জায়গা দিতে পারবো না। আরে মা, এত কান্না করতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। কথাটা বলে আব্বু সেখান থেকে চলে গেল। আমি আমার দরজাটা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে, কিন্তু পারতেছি না পরিস্থিতির শিকারে। আপনাদের কি মনে হয় মাহিন আর নিষেধের কি মিল হবে, নাকি নিষেধ অন্য কারো বউ হয়ে যাবে? আমি কি করে আমার লাইফে মাহিনকে ছড়ানো কাউকে মেনে নিব? এটা আমার পক্ষে করা কখনোই সম্ভব নয়। আমি এখন কি করে আমার আব্বু আমাকে বোঝাবো যে আমার মন অন্য একজনের কাছে? আমি তাকে ছাড়া আমার এই মনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। কিরে মা, এখনো তো রুমের ভেতর? বাইরে তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে, তো নিচে আয়। আম্মু তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি প্লিজ উপরে আসো। আমার কথাটা একটু আরে পাগলে মেয়ে, তোমার কথা শোনার তো অনেক সময় আছে, কিন্তু মেহমানরা তো আর এখানে সারাদিন থাকবে না, তাদেরকে তো বাসায় যেতে হবে। তারা বাসা ছেড়ে এখানে এসেছে, এখন তো তাদের দিকটা আমাদের দেখতে হবে, তাই না? নিচে আয়। তো প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো, তারপর তুমি তোমার ডিসিশনটা নাও।
প্লিজ একবার অন্তত আমার কথাটা শোনো। সুস্থভাবে বলতেছি, মিশে আসো। আমার আর কিছু বলতে চাচ্ছি না। তুমি হয়তো বুঝতে পেরেছো, নিচে চলে এসো। এখন আমি কি করব? আমার যেমন এক নিমিষের মাঝে এরকম হয়ে গেল। আমার এখন কি করা উচিত? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার লাইফে আমি মাহিনকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। তাহলে আমি কি করে অন্য একটা মানুষকে সেখানে সহ্য করব? আব্বু যেহেতু বলেছে নিচে যেতে, তাহলে নিচে যেতে হবে। তাহলে আজকে বাসায় শান্তি থাকবে না, সবাই অশান্তিতে পড়ে যাবে। অন্তত মেহমানদের বিদায় দেওয়া উচিত। তাদের বিদায় দিয়ে আম্মুর সাথে কথা বলবো। দেখি দরকার হয় আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোমাকে ছাড়া আমার লাইফে কাউকে জড়াতে চাই না। তারপর কোনো রকম হালকা ফ্রেশ হয়ে নিচে গেলাম। কোনো সাজুগুজু করিনি, এমনিতে হুদাই নিচে আসলাম। এসে দেখে আব্বুর পাশে একজন মুরব্বী বসে আছে, আর আম্মুর সাথে একজন মুরব্বী মহিলা। আর এক পাশে একটা ছেলে বসে আছে, যেটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ইচ্ছা করতে যে ছেলেটার চোখ বন্ধ করে দিয়ে আসি, যাতে আমার দিকে নজর না দিতে পারে। আমার দিকে নজর দেওয়ার অধিকার শুধু মাহিনের। তারপর আস্তে আস্তে গিয়ে আম্মুর পাশে বসলাম। আব্বুর সাথে থাকা লোকটা আমাকে দেখে মাশাল্লাহ বললেন। আম্মুর সাথে বসে থাকা মহিলাটাও মাশাল্লাহ বললেন। আমি তো ছোট বাচ্চা না, এতটুকু বোঝার ক্ষমতা তো আমার আছে। তাদের আমাকে পছন্দ হয়েছে। এখন আমি কি করব? এখন তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে। প্লিজ আজকে অন্তত কেউ বিয়ের কথাটা তুলবেন না, আপনাদের দোহাই লাগে। মনে মনে শুধু আকুতি করতে লাগলাম। তাহলে বাবাজি, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে বিয়ের কথাবার্তা আজকে শেষ করব। আমি আব্বুর কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তাৎক্ষণিকভাবে আব্বুর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে সান্ত্বনা দিলেন। কোনো সমস্যা নেই, ছেলে তাদের আগে থেকে চেনা। এখন আমি কি করব? এখন তো সত্যি সত্যি আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তাহলে এই কথাই রইলো। আপনাদের যেহেতু পছন্দ হয়েছে, আমাদের তো ছেলেকে পছন্দ হয়েছে আগে থেকেই। আর মনে হচ্ছে না এখানে বেশি কথা বলা লাগবে। আপনারা তাহলে আজকের মতো আসেন। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আপনাদের। আমি জানি আপনাদের অনেক কষ্ট, অনেক সময় নষ্ট হয়েছে আমাদের জন্য। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরে বিআই সাহেব, এটা কোনো কথা বললেন আপনি? এটা তো স্বাভাবিক। আমরা সময় হাতে নিয়েই বেরিয়েছি। যেহেতু পুত্রবধূকে দেখতে যাচ্ছি, সেহেতু সময় নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আপনারা বাসায় গিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সেই মোতাবেক আমরা কাজ করব। আমাদের তো মেয়ে পছন্দ হয়েছে, আমাদের তো আর কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমরাও বাসায় গিয়ে আমাদের মতামতটা জানাবো। তারপর একদিন বসে দিনটাই ঠিক করব। আচ্ছা, তাহলে সেই কথাই রইলো বিআই সাহেব। কি রে শাহিন, কোথায় তুই? আমার বাসায় আয় তো, কথা আছে। এখন যেতে পারবো না, আমার বাসায় কিছু কাজ আছে, সেগুলো করতেছি, পরে আসবো তোর বাসায়। আমার থেকে তোর কাজ বেশি হয়ে গেল। ভেবে দেখো, এখন যদি না আসিস, পরে কিনা ঝামেলা করতে পারিস। আমার আবার কিসের ঝামেলা? আমি কোনো ঝামেলা করতে যাচ্ছি না। তার জন্যই তো বললাম চলে আয়, না হলে পরে ঝামেলায় পড়বি। তখন আমাকে দোষারোপ করতে পারবি না। তাড়াতাড়ি চলে আয়। তুই আমাকে কোনো কিছুতে ফাঁসিয়ে দিচ্ছিস না তো? দেখ, একদম এরকম করার চেষ্টা করবি না, ভালো হবে না, বলে দিলাম। আগে আয়, পরে সবকিছু খুলে বলতেছি। এখন যদি বাসায় থাকিস তাহলে ঝামেলায় পড়তে পারিস। এখন আমার বাসায় আয়, ঝামেলা থেকে মুক্তি পাবি। তারপর শাহিনের সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতেই আবারও ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি নিশাত ফোন দিয়েছে। হ্যালো জানেমান, বলো সমস্যা কি তোমার? আমি তো মাত্র বাসায় আসলাম, এখনো ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিচ্ছি। মাহিন প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা আছে। আমার ফোনটা এখন কেটো না প্লিজ, কথাগুলো শোনো। আরে পাগলি, কি হয়েছে তোমার? রান্না করতেছো কিসের জন্য? আমি তো মাত্র তোমার সাথে দেখা করে আসলাম। তোমার সমস্যা কি? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, এখন আমি কি করব? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। কি আবল তাবল কথাবার্তা বলতেছো? তোমাকে তো এক্ষুনি রেখে আসলাম বাসায়। আর তোমার কিসের বিয়ে ঠিক করে এই সময়? তুমি বিশ্বাস করো, সত্যি আমার বিয়ে ঠিক করেছে। তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও, নাহলে আমি এখানে বাঁচতে পারবো না। দেখো, মজা করবে না আমার সাথে। এখনো মাথা ঠিক হয়নি আমার, তাই পরে তোমাকে ফোন দিচ্ছি, না হলে ভুলভাল কিছু বলে দেব। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারতেছো না। সত্যি আমি বাসে এসে দেখে আমাকে দেখার জন্য কয়েকজন লোক এসেছে, এখন আমি কি করব? তুমি আর কি করবে? ছেলেকে পছন্দ হলে বিয়ে করে নাও, কারণ এখন তো আমার কোনো চাকরি নেই। আমি একটা বেকার ছেলে, আর বেকার ছেলের কাছে কখনো তোমার মা বাবা তোমাকে বিয়ে দিবে না। আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না, কোনো কিছু বুঝতে চাচ্ছি না। তুমি আমার বাবার কাছে আসবে এবং আমাকে চাইবে, তার বাকিটা আমি দেখে নিব। আরে পাগল হয়েছ নাকি? দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি? তুমি বলবে যে ছেলেকে তোমার পছন্দ হয়নি,
তারপর দেখি তোমাকে কি করে তোমার আব্বু বিয়ে দেয়। তুমি আমার আম্মুকে চেনো না। তুমি যদি আমার আব্বুকে রাজি করতে না পারো তাহলে আমি মারা যাব। যা করো তাড়াতাড়ি করো, বুঝছো? আরে পাগলি, তোমাকে কান্না করতে হবে না, আমি বুঝিয়ে বলতেছি। তোমার আব্বুকে দেখবে তোমার আপু, তোমার এখন বিয়ে দিবে না, পরে আমাদের জন্য মিলিত হব, সমস্যা নাই। আমার কিন্তু ভয় হচ্ছে, আমি আব্বুকে বিশ্বাস করি না। কখন কি বলবে, তার চেয়ে তুমি আব্বুর সাথে কথা বলো। আচ্ছা, তোমাকে টেনশন করতে হবে না, আমি ওখানে যাচ্ছি তোমাদের বাসায়, তোমার আব্বুর সাথে কথা বলবো এবং তোমাকে আমার করে নেব, সমস্যা নেই। তুই চুপচাপ থাকো, কান্না করবে না। নিশাতের সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলাম। এত ঝামেলা ভালো লাগে না। কিসের জন্য আমি তারপরে যাব? আমার এখনো কোনো জবাব হয়নি। আমি এখন কি করে থাকি, আমার বাসায় নিয়ে আসবো। আর সব থেকে বড় কথা হলো, নিশাতকে তো আমি আমার মন থেকে ভালোবাসি না। বাসা থেকে বিয়ে ঠিক করেছে, বিয়ে করে নেবে, তা না করে আমার জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য অপেক্ষা করে কি হবে? আমি তো কখনোই কাউকে বিয়ে করব না। মাহিনের সঙ্গে কথা বলে মনে কিছুটা শান্তি কাজ করতেছে। ভালোবাসা মানুষটাকে না পেলে একটা মরণ যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা আমি কখনোই পড়তে চাই না। আমি যে সেই যন্ত্রণা সহ্য করতে পারবো না, তার আগেই মরে যাব। মাহিনের কথায় কিছু কিছু জায়গায় মনে হচ্ছে সে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায় না। তাহলে আমি কি করব? তাহলে কি আমার মরে যাওয়া উচিত, নাকি নতুন করে জীবন শুরু করা উচিত? এখন পুরোটা নির্ভর করছে মাহিনের উপর। দেখি মাহিন আসে কিনা। তারপর মাহিনের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনো মাহিন আসলো না। মাহিনকে ফোন দিচ্ছি, মাহিনের ফোন বন্ধ। ব্যাপারটা বুঝলাম না, সে কি তাহলে আসবে না নাকি? বল, কি বলবি যার জন্য এত জরুরি তলব করলে আমাকে? বুঝলাম না, আমি আবার কিসের ঝামেলায় পড়বো? এত অস্থির হচ্ছিস কিসের জন্য? বলতেছি তো অপেক্ষা কর, বলতেছি আসল বিষয়টা কি, আর এখন আমার কি করা উচিত আমাকে একটু সাজেস্ট কর। বুঝলাম না ঠিক তোর কথাটা। আসলে তোর কি হয়েছে বলতো? আমাকে কোনো সমস্যায় পড়েছিস কি? আসলে আজকে নিশাদকে দেখতে এসেছিল, তার আব্বু নাকি ছেলেটাকে আগে থেকে পছন্দ করত, তাই তার সাথে নিশাদকে বিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমার তো এখানে কোনো সমস্যা নেই, আমার মনে সমস্যা আছে। তোর কথাটা সঠিক বুঝলাম না আমি। আসলে তুই কি বলতে চাচ্ছিস আমাকে বলবি তো? ক্লিয়ার করে বল। আসলে আমি নিশাদকে গ্রহণ করার পর থেকে তাকে মন থেকে ভুলতে পারতেছি না। আমি তাকে চাই, এখন আমাকে যে কোনো উপায়ে তাকে আমার করে নিতেই হবে। ও আচ্ছা, এখন বিষয়টা বুঝলাম। তোর সমস্যাটা কোথায়? সমস্যা কি? তাদের বাসায় যাই, কথা বলি, আসি। আন্টি তো আর কোনো কিছু বলবে না, আন্টি তো রাজি হয়ে যাবে, আমি ভালো করে জানি। একদম টেনশন করবি না, তুই আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছিস। আমিও তো আম্মুকে নিয়ে কোনো টেনশন করতেছি না, টেনশন করতেছি নিশাদের বাবাকে নিয়ে, তিনি কি রাজি হবে? একদম টেনশন করবি না, আমি বাসায় গিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে আসতেছি, তুই রেডি হয়ে থাক। দুজনে একসাথে নিশাদদের বাসায় যাব, আর নিশাদ আব্বুকে বুঝিয়ে নিশাদকে তোর করে চাইবো। কথাটা বলে শাহিন সেখান থেকে চলে গেল। আমি তো অস্থির হয়ে থাকতে পারতেছি না, টেনশন হচ্ছে খুব। নিশাতের আব্বু কি যে বলবে, আমি তো একটা বেকার ছেলে, তার মেয়েকে কি আমার হাতে তুলে দিবে? একটা বেকার ছেলের হাতে কিভাবে সম্ভব? এত কিছু টেনশন করলে আর মনের মানুষকে কাছে পাওয়া হবে না। দেখা যাক কি হয় সেখানে গিয়ে। তারপর শাহিন চলে আসলো আমাদের বাসায়, দুজনে বেরিয়ে পড়লাম নিশাদের বাসার উদ্দেশ্যে। যাইতে যাইতে অনেক কথা বললাম দুজনে। কিছুক্ষণের মধ্যে নিশাদের বাসায় পৌঁছে গেলাম। দুজনে গিয়ে কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে দিল। আমি তাকে চিনি না অবশ্য। কে বাবা তোমরা? আর এখানে কি চাই তোমাদের? আগে তো কখনো এই এলাকায় দেখি নাই, হঠাৎ করে কি মনে করে আমাদের বাসায়? আসলে আন্টি, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। আমাদের কি ভিতরে যাওয়া যাবে? অনুমতিটা পেতে পারি আপনাদের কাছ থেকে? বসে কিছু কথা বলতাম আপনাদের সাথে। আচ্ছা, তোমরা ভিতরে আসো, কিন্তু তোমাদের পরিচয়টা তো জানতে পারি, তাই না? আসলে আমি আর আপনার মেয়ে নিশাদ দুজন দুজনাকে ভালোবাসি, কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। আমি নিশাদকে আমার করে নিতে চাই। আমার কথা শুনে নিশাতের আম্মু অনেকটা অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর ভিতরে নিয়ে গেলেন এবং বসতে দিলেন। তারপর উনি আমাদের সাথে কোনো কথা না বলে উপরে চলে গেলেন। আমি বুঝতে পারতেছি তার মনের অবস্থা কি। হয়তো তিনি এটা কখনো আশা করেনি। তার মেয়ের কাছ থেকে তাকে দেখে বোঝাই যায়। এখন দেখা যাক কি হয়। একটু পর দেখতে পেলাম নিশাতের আম্মু নিশাতের আব্বুকে ডেকে নিয়ে নিয়েছে, আসতেছে, কিন্তু নিশাদকে দেখতে পেলাম না। নিশাদ কই? এই ছেলে, তুমি যেটা বলতেছো সেটা শুনলাম এবং বুঝলাম, কিন্তু তোমার চাওয়াটা আমার দ্বারাই পূর্ণ করা হচ্ছে না। আঙ্কেল, আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ, আমাদেরকে মিলিয়ে দেন প্লিজ।
আপনি না করবেন না? আমি আমার ছোটবেলার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, আমি এই কথা ভাঙতে পারবো না। সে আমার উপর অনেক আস্থা রাখে, আমি তো আর সেই আস্থা ভাজনতা নষ্ট করতে পারবো না। আঙ্কেল, ছোট মুখে কিছু কথা বলি, প্লিজ কিছু মনে করবেন না আবার। আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে আপনি আপনার কথাটা রাখলেন, কিন্তু একটা কথা ভেবে দেখছেন আপনার মেয়ে কি সেখানে খুশি থাকবে? আপনার মেয়েকে সেখানে শান্তিতে থাকতে পারবে আমাকে ছাড়া? পারবে না, কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর যতই আপনি তার থেকে আমাকে দূরে রাখেন না কেন, তার মন থেকে তো আমাকে মুছে ফেলতে পারবেন না। তাই আপনি তো চাইবেন আপনার মেয়ে সুখে থাকুক, তাই না? তাহলে কেন তার সুখটা আপনি নষ্ট করবেন? আব্বু প্লিজ রাজি হয়ে যাও, না হলে যে আমি বাঁচতে পারবো না। তুমি কি আমার সুখটা দেখবে না? এখানে তোকে কথা বলতে বলিনি, তুই তোর রুমে যা, আমাকে কথা বলতে দে। আমি এটা কখনো হতে দেব না, আর আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমাদেরকে এভাবে আলাদা করবেন না, তাহলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। এই ছেলে, তোর সাহস কত বড়! আমার বাসায় এসে এভাবে চিৎকার করে কথা বলতেছিস? তোকে তো আমি খুন করে ফেলবো। এখান থেকে চলে যা, যদি তোর ভালো চাস। আর যদি ভালো না চাস তাহলে ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার মেয়ে যদি তার কোনো ক্ষতি করে তার দায়ভার আপনাকে নিতেই হবে। কথাটা বলে আমি আর শাহিন সেখান থেকে চলে আসতে ধরলাম, তখনই নিশাতের আম্মু আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন। দেখো বাবা, আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, সে হয়তো অন্য কোথাও সুখী থাকতে পারবে না। আমি একটা মেয়ে হয়ে তো আমার মেয়ের কথাটা বুঝতে পারতেছি, তার মনের অবস্থাটা বুঝতে পারতেছি। প্লিজ আন্টি, তাহলে আপনি আপনার স্বামীকে একটু বোঝানোর চেষ্টা করুন যে আমরা দুজন আলাদা থাকতে পারবো না। আচ্ছা, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। যাও, তোমরা দুজন তোমাদের মতো কথা বলে নাও, তারপর দেখো কি হয়। কি হয় মানে? আন্টি, আপনি আমাদের দুজনকে এক করে দিবেন। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আগামীকাল কি আপনি একটু বোঝানোর চেষ্টা করুন। আচ্ছা যাও, আমি কথা দিলাম তোমাদের দুজনকে এক করে দেব। এখন এখন হয়েছে, খুশি তো? যাও। তোমাকে এতগুলা ভালোবাসলাম আব্বু, আর আম্মু তোমাকে এতগুলা ভালোবাসা যে তোমরা এত সহজেই রাজি হয়ে গেলে, আর আমি আমার সুখের ঠিকানাটা খুঁজে পেলাম। তোমরা হলে আমার প্রথম সুখের ঠিকানা, কিন্তু আমার সারা জীবনের সুখের ঠিকানা তো মাহিন, তাই না? আচ্ছা, যা পাগলি মেয়ে কোথাকার, তোর সুখটা এনে দিলাম তোকে। আর এখন তোমরা যাও, আড্ডা দাও। আমরা মাহিনদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর মাহিনকে সাথে করে বেরিয়ে পড়লাম বাসা থেকে। শাহিন ভাইয়াকে বিদায় দিলাম। মাঝ রাস্তায় শাহিন ভাইয়া মন খারাপ করে রইল। শাহিন ভাইয়া, মন খারাপ করার কিছু নেই, আপনার ভালোবাসার মানুষকে আমরা খুব শীঘ্রই এনে দিচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন প্লিজ। আজকে একটু আমাদেরকে একা ছেড়ে দেন। তারপর শাহিন ভাইয়া হাসি মুখে আমাদেরকে একা ছেড়ে দিয়ে উনি একটা অন্য রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি আর মাহিন একটা নির্জন জায়গায় বসে পড়লাম। মাহিন বসে পড়লো, আমি মাহিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আমি তো প্রথমে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আঙ্কেল আমাদের সম্পর্কটা মেনে নিবে কিনা, কিন্তু পরে যখন আন্টি আমাদের উপর সাহায্য করলেন তখন তো আমি অনেক খুশি হয়েছি যে আমি তোমাকে আমার করে নিতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো আসবেন আমাদের বাসায় আমাকে আপন করে নিতে। অনেক টেনশনে ছিলাম এবং কান্নাও করেছি। পরে দেখি তুমি এসেছো, আমি যে তখন কত খুশি হয়েছি জানো না তুমি। হয়েছে পাগলি, এখন তো আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিলাম, এখন তো আর তোমার কোনো সমস্যা নেই, আর তোমাকে কখনো কাঁদতে হবে না। পাগল, আমি এখন থেকে শুধু তোমার পাগলি, আর কারো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমাকে ভালোবেসেই মরে যেতে চাই। আচ্ছা, তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়া যাক। এখন কি বলো? যেহেতু আমরা দুজন দুজনের হয়ে গেছি, এখন তাদের এখানে অপেক্ষা করে লাভ কি? তারাও যাক, তাদের ভালোবাসার মানুষটাকে আপন করে নিক। ভালোবাসা মানুষের সাথে যাই করো না কেন, কিন্তু কখনো তাকে ভুলেও ছেড়ে যাবে না, তাহলে কখনই সুখে থাকতে পারবে না। হয় আমাদের ভালোবাসাটা ফিজিক্যাল রিলেশন দিয়ে শুরু, তাতে কি হয়েছে? আমাদের মন তো আমাদেরকে আলাদা হতে দেয়নি, আমাদেরকে ভালোবাসার বন্ধনে সব সময় আবদ্ধ করে রেখেছিল। ভালোবাসবে তো এমন ভাবে যেন ভালোবাসা মানুষ তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে না পারে। না, আমাদের ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কিরকম লেগেছে? কিন্তু আপনাদের ভালোবাসার গল্পটা এরকম করবেন না, ভালোভাবে শুরু করবেন। আর দোয়া করবে আমরা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সবসময় একে অন্যের পরিপূরক হয়ে থাকতে পারি। সব ভালোবাসা কিন্তু রোমান্স বা ফিজিক্যাল রিলেশন দিয়ে শেষ হয় না। কিছু ভালোবাসা এই তো আমাদের মতো করেও শেষ হয়। ভালোবাসার গল্পটা কিরকম হয়েছে জানাতে ভুলবেন না। আরো এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটি